গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা আজকে পাচ্ছ সায়েন্স থেকে একটি দারুণ টপিকটার নাম দেখেই বুঝতে পারছো, সংকর ধাতু অর্থাৎ অ্যালয়। এই বিষয় নিয়ে আমরা আজকে টোটাল ক্লাস জুড়ে আলোচনা করব। একটা লিস্ট তোমাদেরকে দেব, অর্থাৎ যেগুলো পরীক্ষা আসে সেই ধরনের কিন্তু লিস্ট আমরা প্রোভাইড করব, এবং কি ধরনের প্রশ্ন এই টপিক থেকে পরীক্ষায় এসেছে বা আসতে পারে এই নিয়ে আজকে আমরা আলোচনা করতে থাকব। তো আমাদের যে ক্লাস রুটিন আছে, সকাল 7:30 থেকে তোমরা আমার ক্লাস পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসগুলো হয়, তোমরা এক ঝলকে দেখে নাও আমাদের টোটাল রুটিন কি আছে। এই আগস্ট মাসে কোন স্যার বা কোন ম্যামের ক্লাস কখন হয় এখানে কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক, এতগুলো চ্যানেলে ক্লাস হচ্ছে, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট। তো এই তিনটি চ্যানেলে কখন কোন ক্লাস হয় না মনে রাখতে পারলে অবশ্যই থাকবে টেলিগ্রাম গ্রুপে, এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি পাবে। একটাই টেলিগ্রাম গ্রুপ, দ্য ওয়ে অফ সলিউশন। এবং আমরা যে পেড কোর্সগুলো করছি TWS একাডেমি অ্যাপে, এগুলো কিন্তু করানো হচ্ছে, এবং সেখানে আমাদের যে ব্যাচগুলো আছে, WBP KP ফাউন্ডেশন প্রো ব্যাচ সম্পূর্ণ নিউ ব্যাচ, কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0, SSC এর GDMTS CHSL এর জন্য ব্যাচ, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি এর ফাউন্ডেশন ব্যাচ আছে, WBKP প্র্যাকটিস ব্যাচ, পাশাপাশি আরো অন্যান্য ব্যাচ তোমরা অ্যাপে পেয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ সংকর ধাতু এবং তাদের ব্যবহার। আচ্ছা, প্রথমে সংকর ধাতু বলার আগে ধাতুটা কি একটু বলে নিই, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। বা ধাতুর আগে মৌলিক পদার্থ থেকে শুরু করি, বা পদার্থ থেকেই আমরা শুরু করি। পদার্থ বা ম্যাটার, পদার্থ এটা আমরা মূলত তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ। 2 নম্বর আমরা বলতে পারি যৌগিক পদার্থ, আর 3 নম্বর হচ্ছে মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ, তাহলে এই যে 3 ধরনের কথা আমরা বললাম পদার্থ। তাহলে ধাতু, তোমার ধাতু সংকর বা সংকর ধাতু সেটা কোথায় পড়ছে সেটা আমরা আলোচনা করব। তাহলে মৌলিক পদার্থ আবার এটাকে আমরা 3টি ভাগে ভাগ করি। একটা হচ্ছে ধাতু, অধাতু, আর একটা হচ্ছে ধাতু কল্প। ধাতু কল্প। মৌলিক পদার্থ প্রকৃতিতে কটা আছে? মৌলিক পদার্থ প্রকৃতিতে তুমি পাবে মোট 118টি। যৌগিক পদার্থ কটা পাচ্ছ? আমরা বাস্তবে যৌগিক পদার্থ কতগুলো পেতে পারি? অসংখ্য, অসীম। মিশ্র পদার্থ অসংখ্য বা অসীম, প্রচুর পরিমাণে পাওয়া যেতে পারে। মিশ্র পদার্থ আর যৌগিক পদার্থের ডিফারেন্সটা কি একটু বলে দিই। যৌগিক পদার্থ একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যৌগিক পদার্থ, যৌগিক পদার্থের একটা এক্সাম্পল কি হবে? আচ্ছা, মৌলিক পদার্থ আমরা বলতে পারি, ধাতুর মধ্যে আমরা বলতে পারি তোমার সোডিয়াম আছে, তামা আছে, নিকেল আছে, লোহা আছে, অ্যালুমিনিয়াম, অনেক ধাতু আছে, সোনা, রূপা ইত্যাদি। অধাতুর মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন, বিভিন্ন গ্যাস আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন ইত্যাদি। ধাতুকল্প আমরা কি জানি? আর্সেনিক, আচ্ছা, অ্যান্টিমনি, এরকম অনেকগুলো আছে। বিসমাথ, জার্মানিয়াম, সিলিকন, এগুলো ধাতুকল্পের মধ্যে অনেক সময় ধরা হয়। আচ্ছা, তাহলে যৌগিক পদার্থ হচ্ছে এক বা একাধিক মৌলিক পদার্থ মিশে গিয়ে তৈরি হবে যৌগিক পদার্থ। যেমন আমরা হাইড্রোজেন পাচ্ছি আর অক্সিজেন পাচ্ছি, দুটো কি গ্যাস, দুটো মৌলিক পদার্থ, হাইড্রোজেনও গ্যাস, অক্সিজেনও গ্যাস, কিন্তু এদের মিলিয়ে আমরা হাইড্রোজেন অক্সাইড বা H2O জল পাচ্ছি। যেখানে তুমি দেখতে পাচ্ছ হাইড্রোজেনের ধর্ম নেই, অক্সিজেনের ধর্ম এখানে তুমি পাচ্ছ না, নতুন কিছু একটা পাচ্ছ। বিভিন্ন অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরিনের মিশ্রণে দুটোই গ্যাস, একটা অ্যাসিড পাচ্ছি। তো এইরকম পদার্থগুলোকে আমরা যৌগিক পদার্থ বলি। আর মিশ্র পদার্থ হচ্ছে কি আছে? মিশ্র পদার্থ, মিশ্র পদার্থের মধ্যে আমরা পাচ্ছি
বায়ু, মিশ্র পদার্থের মধ্যে আমরা পাচ্ছি বায়ু। বায়ু এখানে তুমি যদি দেখো কি আছে, বিভিন্ন গ্যাস রয়েছে, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, আর্গন, বিভিন্ন ধরনের গ্যাস বায়ুতে আছে এবং সমস্ত গ্যাস তাদের নিজস্ব ধর্মটা বজায় রেখে আছে। তাহলে বায়ু আমরা মিশ্র পদার্থ এক্সাম্পল বলতে পারি, কারণ বায়ুতে এটা হচ্ছে বিভিন্ন গ্যাসের মিশ্রণ, বিভিন্ন গ্যাসের মিশ্রণ। আচ্ছা, তুমি বলছো পিতল, এটা একটা কি সংকর ধাতু। এই যে সংকর ধাতুগুলো সবই হচ্ছে মিশ্র পদার্থ। পিতল, ব্রোঞ্জ, কোথাও তামাটিন বা কোথাও তামাদস্তা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মিলিয়ে, লোহার সঙ্গে নিকেল, ঠিক আছে, তামার সঙ্গে নিকেল বা আরো অন্যান্য বিষয় মিশিয়ে আমরা বিভিন্ন ধাতু সংকর তৈরি করি। এই সংকর ধাতু বা ধাতু সংকর একই কথা, যেটাকে ইংলিশে আমরা বলি অ্যালয়। এই অ্যালয় বা ধাতু সংকর এটা কিন্তু আমরা মিশ্র পদার্থের মধ্যে বলবো। তাহলে এই বিষয়টা, এটা তাহলে আমরা বলতে পারি একটা মিশ্র পদার্থ। পিতল কোন কোন ধাতুর মিশ্রণ বলতো? পিতল হচ্ছে তামা এবং দস্তার মিশ্রণ, তাই তো? তাহলে এই যে পিতলের কথা আমরা বলছি, এটা কিন্তু মিশ্র পদার্থ বলবো। তাহলে মিশ্র পদার্থের মধ্যে আমরা পাচ্ছি ধাতু সংকর বা সংকর ধাতু। তাহলে এখানে যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থের ডিফারেন্সটা বোঝা গেছে। যৌগিক পদার্থ মানে দুই বা তার বেশি মৌলিক পদার্থ মিশে গিয়ে একটা নতুন পদার্থ তৈরি করলো, সেখানে সম্পূর্ণ ডিফারেন্ট তার ধর্ম, ঠিক আছে? হাইড্রোজেন অক্সিজেনের মিশ্রণে জল হচ্ছে, কিন্তু জলের যে ধর্ম, হাইড্রোজেন অক্সিজেনের আলাদা আলাদা ধর্ম সেখানে আর প্রকাশ পাচ্ছে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেখানে সম্পূর্ণ ডিফারেন্ট ধর্ম আমরা পাচ্ছি। ওকে, আর মিশ্র পদার্থ হচ্ছে সেই সমস্ত যে পদার্থগুলো মেশানো থাকবে তার উপাদানটা তুমি বুঝতে পারবে বা আলাদাও করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ঘটনা। তাহলে মিশ্র পদার্থের মধ্যে আমরা পাচ্ছি সংকর ধাতু। এই সংকর ধাতু আমরা কেন ব্যবহার করি? আমরা লোহার উপর অনেক সময় কি দিই? দস্তার প্রলেপ দিই, যেটাকে আমরা গ্যালভানাইজেশন বলি, তড়িৎ বিশ্লেষণের ফলে। কারণ লোহায় যাতে মরিচা না পড়ে, লোহাকে রক্ষা করার জন্য, বা অনেক সময় মজবুত করার জন্য কোনো বস্তু, ঠিক আছে, বা অনেক সময় ভারী বস্তু ইউজ করার জায়গায় দুটো একটা মিক্সচার করে সংকর ধাতু ইউজ করা হলো, সেটা অনেকটা হালকা হলো এবং টেকসই হলো। তো এই বিভিন্ন কারণে বিভিন্ন থালা, বাসন, আসবাবপত্র, ঠিক আছে, সেগুলোতে আমরা বিভিন্ন ধাতু সংকর অর্থাৎ পিতল বা ব্রোঞ্জ, বিভিন্ন মেডেল ক্ষেত্রে, মুদ্রাতে ব্যবহার করা হয় এইগুলো। তো আমরা একটা প্রশ্ন এখানে শুরু করছি, নিচের কোনটি একটি সংকর ধাতু? প্রশ্নটা খুবই সহজ, তোমরা এই ক্লাসটি দেখলে আশা করি এই ধাতু সংকর বা সংকর ধাতু থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। তবে খুব সাবধান, এখানে কিন্তু একই রকম বিষয় আছে যেগুলো গুলিয়ে যায়। আমার নিজের অনেক সময় গুলিয়ে যায়, পিতল কি কি দিয়ে তৈরি, ব্রোঞ্জ কি কি দিয়ে তৈরি, এইগুলো গন্ডগোল হয়। তো এগুলো কি করতে হবে, আমাদের বারবার একটু দেখে নিতে হবে। পিতলটাকে আমরা বলবো এখানে একটি সংকর ধাতু। তামা, লোহা, দস্তা এগুলো কি? এগুলো নর্মালি ধাতু। ধাতু সংকর মূলত বিভিন্ন ধাতু দিয়ে তৈরি হয়, এখানে কোনো অধাতুর গল্প নেই। বেশিরভাগ সবই প্রায় ধাতুর মিশ্রণে তৈরি হয়। সে দুটি হতে পারে, তিনটি বা চারটি বা পাঁচটি, সেটা হতে পারে। অধাতু নেই একেবারে বলা যাবে না, অধাতু অল্প কিছু পরিমাণে থাকতে পারে। আচ্ছা, পিতল, যার ইংলিশটা হচ্ছে ব্রাশ, ইংরেজিতে আমরা বলি ব্রাশ। তো এই পিতল গঠিত হয় তাহলে কি দিয়ে? একটু আগে আমরা বললাম পিতল এর উপাদানটা কি? তামা এবং দস্তা। আচ্ছা, তামার সংকেত কি? Cu। তোমাদের WBPKP তে সংকেত আসে, সংকেত নিয়ে আমি আলাদা ক্লাস নেব, তবুও আমরা আলোচনা করতে গিয়ে এগুলো আলোচনা করব, সেটা তোমাদের সুবিধা হবে। তাহলে তামা এবং দস্তা, ZnCu পিতল। স্টেনলেস স্টিলে মরিচা না ধরার কারণ কি? বলো, স্টেনলেস স্টিলে মরিচা না ধরার কারণ কি? স্টেনলেস স্টিল, যেটাকে বাংলায় অনেক সময় বলা হয় কলঙ্কহীন ইস্পাত, কলঙ্কহীন ইস্পাত।
স্টেনলেস স্টিল, এখানে মরিচা ধরে না, তার কারণ হচ্ছে এখানে ক্রোমিয়াম থাকে, বলা হচ্ছে ক্রোমিয়াম আছে এখানে। কি আছে? ক্রোমিয়াম আছে। তাহলে স্টেনলেস স্টিল কি কি দিয়ে গঠিত হয়? কলঙ্কহীন ইস্পাত বা স্টেনলেস স্টিল যেটাই বলো, আমরা কি কি দিয়ে এটা পাচ্ছি? ক্রোমিয়াম, যার সংকেত কি স্যার? Cr। আচ্ছা, সংকেত দস্তার সংকেত Zn। টিন হচ্ছে Sn। পারদ Hg, পারদ কিন্তু একটা ধাতু বা তরল ধাতু। কলঙ্কহীন ইস্পাত বা স্টেনলেস স্টিল এর ফর্মুলাটা কি? ইস্পাত মানে লোহা এখানে রাখতে হবে, লোহা এখানে আছে, নিকেল আছে, ক্রোমিয়াম আছে। ঠিক আছে, লোহা, নিকেল, ক্রোমিয়াম, প্রধানত এই খুব সামান্য কার্বন থাকে, খুব সামান্য কার্বন থাকে, কার্বন থাকে। তাহলে এই হচ্ছে মূলত স্টেনলেস স্টিলের উপাদান। কার্বন মানে হচ্ছে তোমার সি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন সংকর ধাতুটি বৈদ্যুতিক হিটার তৈরিতে ব্যবহৃত হয়? বৈদ্যুতিক হিটার, এখানে আমরা কোন সংকর ধাতু ব্যবহার করি? কাঁসা, নাইক্রোম, ডুরালুমিন নাকি সোল্ডার? উত্তর কি হবে? আমি লিস্ট দেব, তবে কয়েকটা প্রশ্ন আগে আলোচনা করে নি, দেন আমরা লিস্ট দেব। বৈদ্যুতিক হিটার যেখানে আমরা নাইক্রোমের তার ব্যবহার করি, নাইক্রোমের তার, এই নাইক্রোমের তার ব্যবহার করা হয়, তার কারণ কি? তার কারণ এর রোধ খুব বেশি হয়। নাইক্রোমের তারে রোধ বেশি হয়, রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স যেটা বলি, তুমি বিদ্যুৎ চ্যাপ্টায় পাবে বা তড়িৎ চ্যাপ্টায় পাবে। নাইক্রোমের তার ব্যবহার করা হয় আর কি কি যন্ত্রে? বৈদ্যুতিক হিটার আমরা বুঝলাম, বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয়। নাইক্রোমের তার হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহার করা হয়। ইন্ডাকশন যে ওভেনগুলো হয়, রান্নার যে মেশিনগুলো আছে, বর্তমানে কারেন্ট দাও রান্না হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে বৈদ্যুতিক ইন্ডাকশন ওভেন, ঠিক আছে, ইন্ডাকশন ওভেনে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে নাইক্রোমের তার যেটা ব্যবহার করি এটা কি কি দিয়ে তৈরি? প্রত্যেকে বলো, নাইক্রোমের তার কি কি দিয়ে তৈরি? মূলত এখানে থাকে নিকেল, ক্রোমিয়াম, কিছু ম্যাঙ্গানিজ, কিছু লোহা, এইগুলো মিশিয়ে এই নাইক্রোম তৈরি করা হয় বা নাইক্রোমের তার তৈরি করা হয়। কাঁসা, কাঁসার বিভিন্ন থালা, বাটি, গ্লাস আমরা ব্যবহার করে থাকি, তো এইগুলো আমরা বাস্তবে বা সচরাচর ব্যবহার করে থাকি। আরো অনেক কাজে কাঁসা ব্যবহৃত হয়। তো কাঁসাটা কি দিয়ে তৈরি হয়? কাঁসাটা কি দিয়ে তৈরি হয়? তামা প্লাস টিন, তামা দস্তা, লোহা, কার্বন, দস্তা, নিকেল। উত্তর হবে স্যার প্রথমটা, তামা এবং টিন, কপার এবং টিন এসে। এখন তোমাকে যদি বলা হয় ব্রোঞ্জ, ব্রোঞ্জ এটি কোন কোন ধাতু মিলিয়ে তৈরি হয়? তাহলে কাঁসা আমরা বুঝলাম, তামা, টিন, ব্রোঞ্জ সেটাও কিন্তু তামা এবং টিনের মিশ্রণ, তামা এবং টিনের মিশ্রণ। তাহলে স্যার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কাঁসাতে তুমি তামার পরিমাণ প্রায় 80% পাচ্ছ, এটা পাচ্ছ 20% মতো, আর এখানে তুমি এটা প্রায় 90% কাছে পাবে, এটা 10% কাছে পাবে। ঠিক আছে, তামার ভাগটা একটু বেশি থাকে। তাহলে বিষয়টা হচ্ছে অনুপাত। তাহলে সংকর ধাতু এটা একটা অনুপাতে মেশানো হয়, কোথাও বেশি কোথাও কম। এবার আমি 80-20 লিখলাম, এটা কোথাও 78-22 আছে দেখবে, বা এটা তুমি কোথাও 88, এটা 12 আছে। অ্যাপ্রক্স ফিগার আমি বললাম, এক্সাক্ট ফিগার নয়, অনুপাতটা মোটামুটি এরকম হয়। ক্লিয়ার? আচ্ছা, এটা কম বেশি হতে পারে, সেটা নিয়ে বিতর্ক নেই। আমাদের মনে রাখতে হবে, পার্সেন্ট মনে রাখার দরকার নেই,
আমাদের মনে রাখতে হবে কি কি মেশানো হচ্ছে। তাহলে এটা আলাদা কেন? কাঁসা এবং ব্রোঞ্জ কিন্তু আলাদা, কিন্তু উপাদান দুটো একই ধাতু দ্বারা তৈরি, এটা মাথায় রাখতে হবে। দাঁতের ফিলিং এ, দাঁতের গ্যাপ ফিলিং এ বা গ্যাপ ফিলিং এর কথা বলা হচ্ছে। দাঁত অনেক সময় দাঁত ভেঙে যায় বা একটা দাঁত উঠে গেল, ফলস দাঁত ব্যবহার করা হয়, ঠিক আছে? বা যে গ্যাপ পূরণ করার জন্য ধাতু সংকর ব্যবহার করা হয়, সেটা কি? ব্রোঞ্জ অ্যামালগাম, পিতল তোমার কনস্ট্যান্টাইন। উত্তর কি হবে? উত্তর হবে অ্যামালগাম। সিলভার অ্যামালগাম ব্যবহার করা হয়। অ্যামালগাম কি দিয়ে তৈরি আমরা আসবো। ডুরালুমিন একটি সংকর ধাতু, নাম শুনেছ প্রত্যেকে, যা প্রধানত মেনলি কোথায় ব্যবহার আমরা দেখি? ডুরালুমিন একটি সংকর ধাতু, এর কোথায় ব্যবহৃত হয়? এটি রান্নার পাত্রে, বৈদ্যুতিক তার, বিমান তৈরিতে নাকি ঘড়ি তৈরিতে? উত্তরটা কি হবে? উত্তর হয়ে যাবে স্যার বিমান তৈরিতে। বিমান তৈরিতে এই ডুরালুমিন সংকর ধাতুটি ব্যবহার করা হয়। এখন ডুরালুমিন কোন কোন ধাতুর মিশ্রণ বলবো। আচ্ছা, নিচের কোন ধাতুটি অ্যামালগাম তৈরিতে আবশ্যক? যেটা আমরা বলছিলাম, অ্যামালগাম তৈরিতে খুব জরুরি কোনটি? আমরা এই অ্যামালগাম বিভিন্ন ধাতুর মিশ্রণে করতে পারি, বাট একটা হচ্ছে ফিক্সড, একটা কি থাকে? পারদ থাকে। পারদ এখানে ফিক্সড। পারদের সঙ্গে টিন মেশানো যেতে পারে বা রূপো মেশানো যেতে পারে, দিয়ে সিলভার অ্যামালগাম, টিন অ্যামালগাম এইরকম প্রস্তুত করা যায়। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা আসি ইস্পাত। ইস্পাতটা কিসের মিশ্রণ? ইস্পাত, যার ইংরেজিতে আমরা স্টিল বলি। ইস্পাত এটা তামা দস্তা, লোহা কার্বন, দস্তা নিকেল, তামা সীসা, কার মিশ্রণ বলা যেতে পারে? ইস্পাত যেটা আমরা বলি সেটাই লোহা এবং কার্বন থাকে, সামান্য কার্বন থাকে ইস্পাতে। নিচের কোনটি হালকা ওজনের সংকর ধাতু? হালকা বাট একটা সংকর ধাতু। ব্রোঞ্জ, স্টিল, ম্যাগনেলিয়াম নাকি শোল্ডার? কোনটি তুলনামূলক হালকা হয়? উত্তর কি হবে? উত্তর মনে রাখবে ম্যাগনেলিয়াম। অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে। আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছো, প্রথমে আমি বলেছিলাম আমাদের যে ব্যাচগুলো চলছে আমাদের TWS একাডেমি অ্যাপে, WPKP ফাউন্ডেশন প্রো ব্যাচ, SSCর ফাউন্ডেশন, GDMTS, গ্রুপ সি গ্রুপ ডি তার ফাউন্ডেশন ব্যাচ, অনেক ব্যাচ আমরা করাচ্ছি। যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো। তো এখানে এবার আমরা লিস্ট এক ঝলকে দেখে নিই। তাহলে পিতল বা ব্রাশ, যেটা আমরা বললাম, তামা অর্থাৎ কপার অ্যান্ড জিঙ্ক, দস্তা, যেটা বাদ্যযন্ত্র, তালা, কারিগরি শিল্প বা আরো অনেক ক্ষেত্রে পিতল ব্যবহার করা হয়। ব্রোঞ্জ, এটা তামা এবং টিনের সংকর ধাতু, বিভিন্ন মূর্তি, মেডেল, মুদ্রা, অলংকার ইত্যাদিতে ব্রোঞ্জ ব্যবহার করা হয়। বিভিন্ন যন্ত্রপাতিতে ব্রোঞ্জ ব্যবহার করা হয়। ইস্পাত লোহা এবং কার্বনের মিশ্রণ, বিভিন্ন নির্মাণ কাজ, যানবাহন, যন্ত্রপাতিতে এই ইস্পাত ব্যবহার করা হয়। স্টেইনলেস স্টিল, যেটাকে আমরা কলঙ্কহীন ইস্পাত বলছি। লোহা, ক্রোমিয়াম এবং নিকেল, প্রধানত এইগুলো থাকে, লোহা, ক্রোমিয়াম এবং নিকেল, সামান্য কার্বন থাকে। আচ্ছা, রান্নাঘরের সামগ্রী, বিভিন্ন মেডিকেল যন্ত্র তৈরি করতে এই স্টিল ব্যবহার করা হয়। শোল্ডার হচ্ছে সীসা এবং টিনের মিশ্রণ। আমি খুব বেশি রাখিনি, তুমি যদি ধাতু সংকরের লিস্ট দেখো অন্তত 30-40 রকম ধাতু সংকর আছে, 30-40 রকম, তার বেশিও আছে। এবং সেই জায়গা থেকে তুমি কতগুলো পড়বে? 8-10টা এখানে আছে। পিতল 1 নম্বর, 2 ব্রোঞ্জ, 3টি হলো, 4 ইস্পাত, 5 স্টেনলেস স্টিল, 6 শোল্ডার, আর 7 হচ্ছে ডুরালুমিন, যেখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, তামা, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম, এই 4টে উপাদান মূলত ব্যবহার করা হয় ডুরালুমিনে, এবং এটা বিমান নির্মাণে কাজে লাগে। আচ্ছা, প্রত্যেকে একবার দেখে নাও, এই জায়গা থেকে একটু পজ করে পরে লিখে নিতে পারো। আচ্ছা, নাইক্রোম, নিকেল, ক্রোমিয়াম মূলত ব্যবহার করা হয়, তার সঙ্গে কিছু কি থাকে? লোহা থাকে, ঠিক আছে। হিটার, টেস্টার, ঠিক আছে। ইলেকট্রিক যন্ত্র অর্থাৎ আমরা বৈদ্যুতিক ইস্ত্রি বললাম, ইন্ডাকশন ওভেন, সেখানে ব্যবহার করা হয়।
অ্যামালগাম যেটা বলছিলাম, পারদ এটা থাকতে হবে, তার সঙ্গে অন্য ধাতুর একটা মিশ্রণ, যেমন রূপা বা টিন। দাঁতের ফিলিং, থার্মোমিটারেও ব্যবহার করা হয় এই অ্যামালগাম। ম্যাগনেলিয়াম, যেখানে অ্যালুমিনিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। তুলনামূলক হালকা যন্ত্রাংশ, গাড়িতে ব্যবহার করা হয় এই ম্যাগনেলিয়াম। মোনেল মেটাল, নিকেল থাকে, তামা থাকে, বিভিন্ন কেমিক্যাল প্লান্ট বা আরো অন্যান্য কাজে এই মোনেল মেটাল ব্যবহার করা হয়। জার্মান সিলভার, নামটা শুনে মনে হবে সিলভার অর্থাৎ রূপো আছে, বাট জার্মান সিলভারে সিলভার নেই। জার্মান সিলভারে মূলত তিনটে উপাদান আমরা দেখি, তামা আছে, নিকেল আছে, দস্তা আছে। কাঁসা, যার আরেক নাম বেল মেটাল, তামা এবং টিন, বাসনপত্র, মূর্তি, মুদ্রা, যন্ত্রাংশ। জার্মান সিলভার বাসনপত্র, ফুলদানি, শৌখিন দ্রব্য প্রস্তুতিতে কিন্তু ব্যবহার করা হয়। তো এখান থেকেও আমরা যদি কয়েকটা ইনফরমেশন এখানে স্টার মার্কস দিই, তাহলে কাঁসা মনে রাখতে হবে, জার্মান সিলভার মনে রাখতে হবে, এই নাইক্রমটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর প্রথম পেজে যেগুলো আছে ব্রোঞ্জ, পিতল, তুমি ইস্পাত বা স্টেনলেস স্টিল, ডুরালুমিন, এগুলো মনে রাখবে। এছাড়া আরো অনেক আছে, এছাড়া আরো অনেক সংকর ধাতু আছে, যেমন অ্যালনিকো। অ্যালনিকো এখানে থাকে লোহা, নিকেল, কোবাল্ট। আর কি থাকে? অ্যালনিকো লোহা, নিকেল, কোবাল্ট এবং অ্যালুমিনিয়াম, এই চারটি ধাতুর মিশ্রণে আমরা দেখব আর একটা সংকর ধাতু, যেটার নাম হচ্ছে অ্যালনিকো। তো এইগুলো পড়লেই হবে, খুব বেশি পড়ার দরকার নেই, নয়তো মাথা কাজ করবে না। ওকে, তাহলে দুটো পেজ এখানে রেখেছি, আর বেশি এখানে রাখিনি। তুমি সার্চ করতে পারো গুগল সার্চ বা বিভিন্ন বইতে, আরো অনেক পেয়ে যাবে লিস্ট, বাট অতগুলো আমরা আলোচনা করি না, কারণ মাথায় থাকাই তো মুশকিল, মনে রাখাটাই মুশকিল। মেন জিনিস হচ্ছে ব্রোঞ্জ এবং পিতল, এই দুটোই পরীক্ষা আসে, জার্মান সিলভারটা আসে। সংকর ধাতু তাহলে কি? বিশুদ্ধ ধাতু, ধাতু অধাতুর মিশ্রণ, দুই বা তার বেশি ধাতুর মিশ্রণ, ধাতুর সঙ্গে জলের মিশ্রণ। তাহলে সংকর ধাতু আলটিমেট বিভিন্ন ধাতুর মিশ্রণ, দুই বা তার বেশি ধাতুর মিশ্রণ, ওই জন্য আমরা ধাতু কথাটা আনছি। এবার সামান্য অধাতু থাকতে পারে, বাট সেটা সব ক্ষেত্রে থাকবে তা কিন্তু নয়। নিচের কোনটি সংকর ধাতু নয়? তো এর মধ্যে কোনটি তোমাকে বার করতে হবে সংকর ধাতু নয়? উত্তর কি হবে? উত্তর কি হবে? তো এই ক্লাস বারবার দেখতে হবে, বা এই টপিকটা তুমি আজকে পড়লে, এক সপ্তাহ পরে একবার পড়লে, 15 দিন পরে আর একবার পড়লে, এইভাবে এক মাস তুমি পড়ো, এক সপ্তাহ পর পর দেখবে মনে থাকছে। দস্তা, এটা একটা ধাতু। বৈদ্যুতিক সার্কিট সংযোগ করার জন্য কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? উত্তর কি হবে? তো এখানে উত্তর হয়ে যাবে শোল্ডার। এই ধাতু ব্যবহার করা হয়, এই সংকর ধাতু ব্যবহার করা হয় শোল্ডার। শোল্ডার উপাদান কি আমরা কিন্তু একটু আগে বলেছি। আচ্ছা, মোনেল সংকর ধাতু, মোনেল মেটাল, মোনেল সংকর ধাতু প্রধানত কি থাকে? মোনেল মেটালে প্রধানত কি কি থাকে? তামা, দস্তা, নিকেল, তামা, দস্তা, টিন, নাকি লোহা ও কার্বন? উত্তর কি হবে? মোনেল মেটাল যেটাকে আমরা বলছিলাম, তো মোনেল সংকর ধাতু, সেখানে কি থাকে? তামা থাকে এবং নিকেল থাকে, বা নিকেল তামা। এটা নিকেল প্রায় 67% থাকে, 67%, ব্যালেন্স 33% মতো তামা থাকে। পরবর্তী প্রশ্ন, সংকর ধাতু ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? তো একটা টপিক থেকে কি ধরনের প্রশ্ন হয়, হতে পারে, বা কোনগুলো পড়তে হবে, সেই ধরনের প্রশ্ন কিন্তু আছে। সেটা সহজ হতে পারে, কঠিন হতে পারে, ঠিক আছে। খুব কঠিন কোশ্চেন এই জায়গা থেকে হয় না। সাধারণত কোনটি কোন ধাতুর মিশ্রণ হয়? শক্তি এবং টেকসই ক্ষমতা বাড়ানোর জন্য এই ধাতু সংকর বা সংকর ধাতু আমরা ব্যবহার করে থাকি। নিচের কোন সংকর ধাতুটি মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়? মুদ্রা, পিতল, ব্রোঞ্জ, ম্যাগনেলিয়াম, নিচরোম মান নাইক্রোম আছে এখানে, ঠিক আছে। মুদ্রা ধাতু আমরা বলতে পারি এখানে, এই মুদ্রা
তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু ব্রোঞ্জ বলতে পারি। তামার মুদ্রা হতে পারে, পিতল সাধারণত ব্যবহার করা হয় না, ব্রোঞ্জের করা যেতে পারে, ব্রোঞ্জ মুদ্রা হয় প্রধানত এখানে। হ্যাঁ, পিতল, ম্যাগনেসিয়াম, নাইক্রোম এগুলো মুদ্রাতে ব্যবহার করা হয় না। বেস্ট অপশন তুমি যদি বলো এখানে হবে ব্রোঞ্জ। পিতল একেবারে হয় না বলা যায় না, বাট পিতলের থেকেও ব্রোঞ্জটা অপশন বেশি কারেক্ট হবে। আচ্ছা, সংকর ধাতু তৈরিতে কোনটি একটি প্রধান ধাতু হিসেবে ব্যবহার করা হয় না? কোনটি প্রধান ধাতু হিসেবে ব্যবহার করা হয় না? উত্তর কি হবে? সংকর ধাতু তৈরিতে কোনটি একটি প্রধান ধাতু হিসেবে ব্যবহার করা হয় না? উত্তর হবে সালফার। তামা আমরা ব্যবহার করি, লোহা ব্যবহার করি, পারদ এটাও ব্যবহার করা হয়। আমরা অ্যামালগাম দেখলাম, সিলভার অ্যামালগাম, টিন অ্যামালগাম ব্যবহার করা হয়। দাঁতের গ্যাপ ফিলিংয়ে মূলত সিলভার অ্যামালগাম ব্যবহার করা হয়। আচ্ছা, গান মেটাল, এটা কিন্তু লিস্টে ছিল না। গান মেটাল মূলত গান বা বন্দুক তৈরিতে ব্যবহার করা হয়। গান মেটাল, এই গান মেটাল কোন কোন ধাতু থাকে? গান মেটালে কোন কোন ধাতু থাকে? তাহলে সংকেতগুলো একই সঙ্গে কিন্তু আয়ত্ত করতে হবে। এখানে তোমরা বুঝতে পারছো, সিইউ মানে হচ্ছে কপার মানে তামা, এসএন মানে হচ্ছে টিন, এএল অ্যালুমিনিয়াম, আচ্ছা জেডএন মানে দস্তা, এনআই মানে নিকেল। এইগুলো কিন্তু প্রথমে আমি লিখে দেওয়া আছে, দেখে নেবে। তো গান মেটালে যেটা থাকে, তামা থাকে, দস্তা থাকে এবং টিন থাকে। তামা, দস্তা এবং টিন। তামা, তার সঙ্গে দস্তা এবং টিন, এদের মিশ্রণে তৈরি হয় গান মেটাল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে বেল মেটাল। বলা হয়েছে আগে, কোশ্চেন বিভিন্ন ভাবে বিভিন্ন মোডে দিতে পারে। বেল মেটাল মানে হচ্ছে এক কথায় বাংলাতে আমরা যদি বলি কাঁসা, তাহলে কাঁসা এখানে কি বলা হয়েছে? বেল মেটাল, কাঁসা এবং ব্রোঞ্জ উপাদানগত একই, পরিমাণ কম বেশি আছে, পার্সেন্টেজ কম বেশি আছে। কপার এবং টিন, তামা এবং টিন। ক্লিয়ার? আচ্ছা, জার্মান সিলভার, মনে করো কোন কোন ধাতু আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জার্মান সিলভারে কোন কোন ধাতু থাকে? উত্তর কি হবে তাহলে? জার্মান সিলভারে আমরা পাচ্ছি তামা, দস্তা অর্থাৎ জিঙ্ক এবং নিকেল। কপার, জিঙ্ক, নিকেল, তামা, দস্তা, নিকেল, সিইউ, জেডএন প্লাস এনআই। তাহলে এখানে সিলভার কিন্তু থাকে না, এটা মাথায় রাখতে হবে। সিলভারে সিলভার নেই, জার্মান সিলভারে সিলভার নেই, এটা আগে মাথায় রাখতে হবে। তামা অবশ্যই আছে। প্রশ্ন অনেক সময় আসে যে ব্রোঞ্জ, পিতল, জার্মান সিলভার এদের মধ্যে কমন ধাতু কি? তাহলে কি বলছি? ব্রোঞ্জ, ব্রাশ মানে পিতল অ্যান্ড জার্মান সিলভার, এদের মধ্যে কমন ধাতু হচ্ছে কি? কমন ধাতু হচ্ছে তামা বা কপার। ঠিক আছে, তাহলে ব্রোঞ্জ আর ব্রাশ, এটা হচ্ছে তামা প্লাস টিন, আর এটা হচ্ছে তামার সঙ্গে দস্তা। এখানে তামা তামা, ওখানে তামা আছে, তাহলে ব্রোঞ্জ সংকর ধাতু এটা আমরা নিশ্চয়ই বলবো তামা এবং টিন। চলো, ব্রাশ সংকর ধাতুটি কি দিয়ে তৈরি? এটা তোমরা হোমওয়ার্ক করো, যদিও অনেকবার বলে দেওয়া হয়েছে, আর বলার কিছু নেই। তোমরা এটা বলবে স্যার কোন কোন ধাতু দিয়ে এই ব্রাশ বা পিতল তৈরি হয়েছে। ব্রাশ মানে পিতল। ঠিক আছে, এটা আজকে হোমওয়ার্ক থাকলো। যাই হোক, যে আলোচনাটা হয়েছে এটা বারবার দেখতে হবে, একবার দেখে সব আয়ত্ত তুমি করতে পারবে না। ঠিক আছে, খুব বেশি কিন্তু আমি রাখিনি, খুব জোর 10টা কি 11টা সংকর ধাতু এখানে রয়েছে, কি 12টা। তো আমাদের যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, এই দুটো চ্যানেলে, TWS স্মার্ট চ্যানেলে হচ্ছে, সাবস্ক্রাইব করে সাথে থাকো। এবং TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি, যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো। ঠিক আছে, তো আজকের সেশন এখানে এন্ড হলো। তোমরা যারা কানেক্ট আছো, সেশনটি ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা।